দরকারি এই বইটির হার্ড কপি কিনে পড়ুন। সহজে বুঝে শেষ করতে ফ্রি বুকস অডিও ভিডিও চ্যানেলের সাথেই থাকুন। আন্তর্জাতিক এআই সনদ 10 থেকে 11 ফেব্রুয়ারি 2025 ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অ্যাকশন সামিট হয়। এই সম্মেলনে ঘোষণা করা হয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সনদ। 64টি দেশ ও সংস্থার মধ্যে স্বাক্ষরিত চুক্তির মূল লক্ষ্যসমূহ হল এআই প্রযুক্তির সমতা ও প্রবেশাধিকার নিশ্চিত করা, এআই উন্নয়নকে স্বচ্ছ, নিরাপদ ও বিশ্বস্ত করা এবং মানুষ ও পরিবেশের জন্য টেকসই এআই নিশ্চিত করা। তবে আন্তর্জাতিক এআই সনদে স্বাক্ষর করেনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সনদ স্বাক্ষরকারী দেশগুলো হলো আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, বেলজিয়াম, বুলগেরিয়া, কম্বোডিয়া, কানাডা, চিলি, চীন, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, জিবুতি, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, কেনিয়া, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মেক্সিকো, মোনাকো, মরক্কো, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, মাল্টা, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, রুয়ান্ডা, সেনেগাল, সার্বিয়া, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, ইউক্রেন, উরুগুয়ে, কলম্বিয়া, আইভরি কোস্ট, মিশর, আইসল্যান্ড, লিচেনস্টেইন, মলডোভা, পেরু, আফ্রিকান ইউনিয়ন কমিশন ও ইউরোপীয় ইউনিয়ন। দুবাইয়ে রেলবাস 11 থেকে 13 ফেব্রুয়ারি 2025 সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট অনুষ্ঠিত হয়। এই সম্মেলনকে সামনে রেখে 10 ফেব্রুয়ারি 2025 দেশটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি আরটিএ দুবাইয়ে রেল বাস চালু করে। বাসটির গতি ঘন্টায় 100 কিলোমিটার, যাত্রী ধারণ ক্ষমতা 40 জন। এর আগে 18 জানুয়ারি 2024 দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরামে ডিআইপিএমএফ আরটিএ মার্কিন সংস্থা রেলবাস ইনকর্পোরেটেড এবং যুক্তরাজ্যের আরবান মাস কোম্পানির সঙ্গে দুটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করে। এ সমঝোতার আওতায় ফ্লগ-ডু রেল ব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা যাচাই করা হয়। ফ্লগ-ডু রেল হলো বিশ্বের প্রথম উদ্ভাবনী পরিবহন ব্যবস্থা যেখানে ট্র্যাক ব্যবহার করা হয়। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও বিদ্যুৎ চালিত। যাত্রী চাপ কম থাকলে ছোট ইউনিট এবং চাপ বেশি হলে দীর্ঘ ইউনিট ব্যবহারের মাধ্যমে এটি কার্যকরভাবে পরিবহন পরিচালনা করে। রেলবাস হলো একটি হালকা রেলযান। যাত্রী পরিবহনের জন্য বিশেষভাবে এটির নকশা করা হয়। পরিবেশ বান্ধব ও উদ্ভাবনী এই পরিবহন ব্যবস্থা বিদ্যমান বিকল্পগুলোর তুলনায় বেশি কার্যকর এবং কম খরচে পরিচালিত হবে। কন্টেন্ট ক্রিয়েটরদের গোল্ডেন ভিসা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। কোনো কন্টেন্ট ক্রিয়েটর এই ভিসা পেলে দেশটিতে স্পন্সর বা কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই 10 বছর পর্যন্ত থাকতে পারবে। 2025 সালে বিশ্বের বিভিন্ন দেশের 10,000 কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের এ ভিসা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়। এছাড়া দেশটিতে যেতে ইচ্ছুক কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের জন্য মানও নির্দিষ্ট করে দেওয়া হয়। পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি 30 জানুয়ারি 2025 নিউজিল্যান্ডের পার্লামেন্টে আইনিভাবে মাউন্ট তারানাকি মাউঙ্গা একজন মানুষ হিসেবে স্বীকৃতি পায়। নতুন আইন অনুযায়ী তারানাকি মাউঙ্গা মানুষ সত্তার নাম দেওয়া হয় তেকাহুই তুপুয়া। এখন পর্যন্ত পর্বত ও তার আশপাশের ভূমিকে একটি
আচ্ছা, এখন এই পর্বত ও তার আশপাশের ভূমিকে একটি জীবন্ত ও অবিভাজ্য সত্তা হিসেবে গণ্য করা হবে। এই পর্বতকে স্থানীয় মাওরি জনগোষ্ঠী বরাবরই তাদের পূর্বপুরুষ হিসেবে ভেবে এসেছে, কিন্তু অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের উপনিবেশিকরা তাদের কাছ থেকে এই পবিত্র ভূমি কেড়ে নেয়। নিউজিল্যান্ড বিশ্বে প্রথম দেশ যেখানে প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর আগে 2014 সালে তেউরেওরা নামে এক বিশাল বনভূমিকে এই মর্যাদা দেওয়া হয়। 2017 সালে ওয়াঙ্গানুই নদীকেও একই স্বীকৃতি দেওয়া হয়। রাশিয়ার সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। 8 ফেব্রুয়ারি 2025 রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে নেয় বাল্টিক অঞ্চলের 3 দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দৃঢ় সম্পর্ক নিশ্চিত করতে এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর 9 ফেব্রুয়ারি তারা ইউরোপীয় ইউনিয়নের মূল বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নের আওতাভুক্ত বাল্টিক দেশগুলো দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করছিল। 24 ফেব্রুয়ারি 2022 ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশ তিনটি রাশিয়া থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করে দেয়। 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করা এই তিন দেশ 2004 সালে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোতে যোগ দেয়। ডেমোক্র্যাট দলের নতুন নেতা 5 নভেম্বর 2024 অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হেরে যান ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এই নির্বাচনে হারের পর্যালোচনা করতে 1 ফেব্রুয়ারি 2025 ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ডিএনসি নেতারা ওয়াশিংটনে বৈঠকে বসেন। তারা এ বৈঠকে দলের মিনেসোটা শাখার সাবেক চেয়ারম্যান কেন মার্টিনকে ডিএনসির চেয়ারম্যান নিযুক্ত করেন। মার্টিন 14 বছর মিনেসোটা, আচ্ছা এটা কি মিনেসোটা নাকি? এটা মিনেসোটাই হবে। মার্টিন 14 বছর মিনেসোটা পার্টির নেতৃত্বে ছিলেন এবং ডিএনসি ভাইস চেয়ার হিসেবে 8 বছর অতিবাহিত করেন। নতুন এই নেতার কাজ হবে প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর ভেঙে পড়া দলকে পুনর্গঠন করা ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সবচেয়ে ভালোভাবে মোকাবিলার কৌশল বের করা। উচ্চশিক্ষায় আফগান নারী। 25 জানুয়ারি 2025 আফগানিস্তানের তালেবান প্রশাসন শর্ত সাপেক্ষে আফগান নারীদের পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের অনুমতি দিতে সম্মত হয়। আচ্ছা, পুরুষ অভিভাবক বা মাহরামদের নিজেদের সাথে যাওয়ার শর্তে এই অনুমতি দেওয়া হয়। এটি তো খুবই ভালো একটি সিদ্ধান্ত। অবশ্যই মেয়েদের সাথে মাহরাম পুরুষ থাকা জরুরি। তালেবানের পক্ষ থেকে এই ঘোষণাটি যেদিন দেওয়া হয় সেদিনই পাকিস্তানে প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় শত শত আফগান শিক্ষার্থী পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য, 15 আগস্ট 2021 দ্বিতীয়বারের মতো তালেবান ক্ষমতায় আসার পর মেয়েদের হাই স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এরপর 2022 সালের ডিসেম্বরে বন্ধ করা হয় নারীদের উচ্চশিক্ষার সুযোগ। এটা শর্ত সাপেক্ষে এখন চালু করেছে। খুবই ভালো পদক্ষেপ। অবশ্যই মাহরামদের সাথে নিয়ে তারপরেই করা উচিত। সিরিয়া শাসনের নব অধ্যায়। বাথ পার্টি বিলুপ্ত। 29 জানুয়ারি 2025 সিরিয়ার সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী, এমনকি আল শারার নিজের সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল শামস সহ HTS সকল সামরিক গোষ্ঠী বিলুপ্ত করা হয়। একইভাবে দেশটির সংবিধান এবং বাশার আল আসাদের দল বাথ পার্টিকে বিলুপ্ত করা হয়। বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত 60 বছরের বেশি সময় ধরে দলটি সিরিয়ার ক্ষমতায় ছিল। সিরিয়ার 2 আরব জাতীয়তাবাদী মিশেল আফলাক এবং সালাহ আল
দিন আল বিতার দলটি প্রতিষ্ঠা করেন। সিরিয়ার দুই আরব জাতীয়তাবাদী মিশেল আফলাক এবং সালাহ আল-দিন আল-বিতার দলটি প্রতিষ্ঠা করেন। 1947 সালে দলের প্রথম নীতিমালা গৃহীত হয়। একসময় দলটি দুটি আরব দেশ ইরাক এবং সিরিয়া শাসন করে। এই দলটি বাশার আল-আসাদের পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়ে, যারা 1970 সালে দেশটির ক্ষমতায় আসে। উল্লেখ্য, 1939 সালে সিরিয়ায় প্রথম সংবিধান তৈরি করা হয়, আর 2012 সালে সর্বশেষ সংবিধান প্রণয়ন করা হয়। নতুন প্রেসিডেন্ট 8 ডিসেম্বর 2024 প্রেসিডেন্ট পদ থেকে বাশার আল-আসাদের পতনের পর 29 জানুয়ারি 2025 দেশটির সাবেক বিরোধী কমান্ডার এবং বর্তমানে কার্যত নেতা আহমেদ আল-শারাকে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট মনোনীত করা হয়। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আল-শারাকে প্রেসিডেন্ট মনোনীত করা হয়। তাকে অন্তর্বর্তী সময়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়। একটি নতুন সংবিধান গৃহীত হওয়ার পূর্ব পর্যন্ত আইন পরিষদ কার্যকর হবে। সমুদ্রের গভীরে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা করেছে যুক্তরাজ্যের ডিপ নামের একটি প্রতিষ্ঠান। এ পরিকল্পনার আওতায় সমুদ্রপৃষ্ঠের 200 মিটার নিচে মানুষের বসবাসের জন্য একটি স্থায়ী ঘাঁটি স্থাপন করা হবে। মহাকাশে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ISS আদলে দীর্ঘদিন বসবাসের উপযোগী করে তৈরি করা হবে এই ঘাঁটি। ইউরোপের সর্ববৃহৎ 3D প্রিন্টিং মেশিনের মাধ্যমে সমুদ্রের গভীরে স্থাপন উপযোগী ঘাঁটির নকশা তৈরি করা হয়। এই ঘাঁটির নাম দেওয়া হয় সেন্টিনেল। সমুদ্রের মহাদেশীয় ঢাল ও সূর্যের আলো পৌঁছানোর এপিপেলাজিক অঞ্চলে স্থাপন করা হবে এই ঘাঁটি। 2027 সালের মধ্যে এই ঘাঁটিতে মানুষ বসবাস শুরু করবে। আগ্নেয়াস্ত্রের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এতদিন কিছু নীতিমালা মেনে চলত গুগল। সেসব নীতির মধ্যে একটি হলো নজরদারি বা আগ্নেয়াস্ত্রের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি থেকে বিরত থাকা এবং যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে নিরুৎসাহিত করা। 4 ফেব্রুয়ারি 2025 ঘোষণা করা সংশোধিত নীতিতে বলা হয় যে কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা AI দায়িত্বশীলভাবে এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নীতির সাথে সামঞ্জস্য রেখে পরিচালনা করবে। তবে এতে আগের নীতির মতো অস্ত্র বা নজরদারি বিষয়ক ভাষাগুলোর অন্তর্ভুক্ত নেই। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা। 1 ফেব্রুয়ারি 2025 একটি বিষয়, কোনো একটি টপিক যদি বুঝতে অসুবিধা হয়, একটু ব্যাক গিয়ে টপিকটি 2-3 বার দেখলে সহজে বুঝতে পারবেন। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা সহজে বোঝা যাবে আর কি। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা। 1 ফেব্রুয়ারি 2025 ইরানের দক্ষিণ উপকূলে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC নৌবাহিনী শাখা। মিসাইলগুলো মাটির নিচে শত শত মিটার গভীরে রাখা হয়েছে। সেই সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে কার্যকর হতে পারে এই মিসাইলগুলো। এছাড়াও ক্ষেপণাস্ত্রগুলোকে শত শত কিলোমিটার দূর থেকে ছোড়া ও অপারেট করা যাবে। অন্যদিকে সমুদ্রের অনেক দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল সিস্টেম। তবে নিরাপত্তার স্বার্থে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনাটির অবস্থান গোপন রাখা হয়। মক্কা থেকে মদিনা নবীর কদম প্রকল্প। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন, সেই ঐতিহাসিক গমন পথটি পুনরায় তৈরি করার লক্ষ্যে নবীর কদম নামে নতুন একটি উদ্যোগ নেয় সৌদি আরব। 27 জানুয়ারি 2025 মদিনা নগরের উত্তর দিকে উহুদ পাহাড়ের কাছে এই প্রকল্পের উদ্বোধন করেন মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান। নবীর কদম
প্রকল্পে মক্কাকে মদিনার সঙ্গে যুক্ত করা 470 কিলোমিটার একটি পথ রয়েছে। এর 305 কিলোমিটার হবে হেঁটে যাওয়া হবে। 41টি ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার করে এই পথের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আর এগুলোর সঙ্গে সম্পর্কিত 5টি স্টেশন হিজরতের সময় ঘটা গুরুত্বপূর্ণ এগুলোর সঙ্গে সম্পর্কিত 5টি স্টেশন হিজরতের সময় ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করবে। আর পথ সংলগ্ন 30টির বেশি রেস্তোরাঁ ও 50টি দোকান দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। দৈনিক 12,000 দর্শনার্থী এ পথে মক্কা থেকে মদিনায় যেতে পারবেন। 2025 সালের নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এটি 6 মাস ধরে দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। সৌদি আরবের মাল্টিপল ভিসা স্থগিত। সৌদি আরব বিশ্বের 14টি দেশে তাদের মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করে। দেশগুলো হলো আলজেরিয়া, বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন, যা 1 ফেব্রুয়ারি 2025 থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হয়। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও উমরা ভিসায় এর প্রভাব পড়বে না। হজে শিশুদের নিষেধাজ্ঞা। 2025 সালের হজ মৌসুমে হজ যাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। 9 ফেব্রুয়ারি 2025 দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানায়। প্রতি বছর হজের সময় প্রচণ্ড ভিড় তৈরি হয়, তাই শিশুদের নিরাপত্তা ও সার্বিক মঙ্গলের কথা বিবেচনায় হজে তাদেরকে সঙ্গী হিসেবে আনা থেকে বিরত থাকতে হবে। হজ করার জন্য শিশুদের ন্যূনতম বয়স হতে হয় 12 বছর। পাকিস্তান সৌদি বাণিজ্যিক চুক্তি। 3 ফেব্রুয়ারি 2025 পাকিস্তান ও সৌদি আরব জ্বালানি তেল আমদানি ও পরিকাঠামো উন্নয়নে $1.61 বিলিয়ন দুটি চুক্তি স্বাক্ষর করে। এই দুই চুক্তির মধ্যে রয়েছে মানসেহরায় মধ্যাকর্ষণ নির্ভর গ্র্যাভিটি ফ্লো পানি অবকাঠামো উন্নয়নের জন্য $41 মিলিয়ন একটি সহজ শর্তের ঋণ এবং সৌদি আরব থেকে $1.20 বিলিয়ন জ্বালানি তেল আমদানির 1 বছরের বিলম্বিত অর্থ প্রদানের সুবিধা। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 1,50,000 স্থানীয় বাসিন্দা নিরাপদ ও বিশুদ্ধ পানি পাবেন, যা 2040 সালের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি। বদলে যাচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্র। 10 ফেব্রুয়ারি 2025 নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা থেকে জানা যায় 20 বছরে পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রের আকৃতি বদলে গেছে। বিশেষ করে এর কিছু অংশ 100 মিটার বা তার বেশি উচ্চতায় বিকৃত হয়েছে। পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্র পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 5,150 কিলোমিটার গভীরে অবস্থিত। অভ্যন্তরীণ কেন্দ্রের গতিশীলতা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে প্রাণীজগৎকে রক্ষা করে। বিশ্বের দ্রুতগতির সুপার কম্পিউটার। 2025 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে LLNL আনুষ্ঠানিকভাবে চালু হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার এল কাপিতান। কম্পিউটারটির প্রধান উদ্দেশ্য হল ভূগর্ভস্থ পরীক্ষার অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক মজুতের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা, যা 1992 সাল থেকে নিষিদ্ধ। এছাড়া নানা গোপন কাজে কম্পিউটারটি ব্যবহার করা হবে। বৃহত্তম মহাকাশ গবেষণা নির্মাণ। 14 জানুয়ারি 2025 দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় নির্মীয়মান স্কয়ার কিলোমিটার অ্যারে SKA পর্যবেক্ষণাগার নির্মাণে 13তম দেশ হিসেবে চুক্তি স্বাক্ষর করে সুইডেন। অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহের পাশাপাশি প্রকল্পে 30 কোটি ক্রোনা দেবে সুইডেন। 2029 সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। 2টি মহাদেশে নির্মিত টেলিস্কোপ এবং বিশ্বজুড়ে বিস্তৃত ডেটা সেন্টার নির্মাণের মধ্য দিয়ে SKA
হতে হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম গবেষণাগার। পর্যবেক্ষণাগারে দুটি বিশাল রেডিও টেলিস্কোপ রয়েছে, এটি দক্ষিণ আফ্রিকায় আর একটি দক্ষিণ আফ্রিকায় আর অন্যটি অস্ট্রেলিয়ায়। ক্যান্সার প্রতিরোধের সম্ভাবনা। 26 জানুয়ারি 2025 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকৃবি ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একদল গবেষক জানান, তারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ক্যান্সার প্রতিরোধে কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রঙিন চাল চাষের নতুন সম্ভাবনা উন্মোচন করেছে। গবেষকেরা জানান, রঙিন চাল, বিশেষত লাল ও কালো রঙের চাল, সাদা চালের তুলনায় পুষ্টিগুণে অনেক বেশি সমৃদ্ধ। গ্রহ প্রতিরক্ষা বাহিনী। 22 ডিসেম্বর 2032 পৃথিবীতে ওয়াইআর-4 নামে একটি গ্রহাণু আঘাত হানার আশঙ্কার কথা জানান বিজ্ঞানীরা। পৃথিবীতে এটির আঘাত হানার আশঙ্কা 1.4 থেকে 2.3%। এই ঝুঁকি বিশ্লেষণ করে চীনের পক্ষ থেকে বিশেষ এক প্রতিরক্ষা বাহিনী গঠন করা হবে। 2025 সালের ফেব্রুয়ারিতে চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর ন্যাশনাল ডিফেন্স SASTIND এ বাহিনীতে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে। চাঁদে অক্সিজেন তৈরি। চাঁদে গিয়ে অক্সিজেনের সংকটে পড়েন নভোচারীরা। এই সংকট কাটিয়ে ওঠা যায় কীভাবে, সেই উদ্যোগ নেন একদল প্রকৌশলী। চাঁদের মাটিতে যেন অক্সিজেন পাওয়া যায়, এজন্য একটি যন্ত্রের নকশা তৈরি করেন যুক্তরাষ্ট্রের সিয়েরা স্পেসের প্রকৌশলীরা। তারা আশা করছেন, এই যন্ত্র ঠিকঠাক কাজ করলে খানিকটা ঝুঁকিমুক্ত হবেন নভোচারীরা। সিয়েরা স্পেস একটি বেসরকারি প্রতিষ্ঠান। শারীরিক প্রতিবন্ধী মহাকাশচারী। বিশ্বের প্রথম শারীরিক প্রতিবন্ধী মহাকাশচারী হবেন সাবেক ব্রিটিশ প্যারালিম্পিক অ্যাথলেট জন ম্যাকফল। 14 ফেব্রুয়ারি 2025 ইউরোপিয়ান স্পেস এজেন্সি ESA ম্যাকফলকে মহাকাশে অভিযানের জন্য মেডিকেল সার্টিফিকেট দেয়। উল্লেখ্য, 2008 সালের বেইজিং প্যারালিম্পিক গেমসে অংশ নিয়ে তিনি জিতে নেন ব্রোঞ্জ পদক। দুই দেশের স্টারলিংক ইন্টারনেট। ভুটান। স্পেস এক্সের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট এবার ভুটানে চালু হচ্ছে। 11 ফেব্রুয়ারি 2025 ইলন মাস্ক এক্সের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করলেও কার্যক্রম শুরু হয়েছিল 2024 সালের ডিসেম্বরে। স্টারলিংক দেশটিতে ছিল স্থল, আকাশ ও সমুদ্রে আরও বিস্তৃত পরিসরে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। ভুটানের পাশাপাশি সারা বিশ্বে 100টিরও বেশি দেশে সেবা দিচ্ছে স্টারলিংক। বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী স্টারলিংক। 2023 সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর মাধ্যমে প্রযুক্তিগত পরীক্ষা পরিচালনার অনুমোদন পায়। 13 ফেব্রুয়ারি 2025 প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ফোনে কথাও বলেন। সব ঠিক থাকলে 2025 সালের মধ্যেই বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে। ডিপসিক কী ও কেন? বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তিতে ডিপসিক এখন একটি আলোচিত নাম। 20 জানুয়ারি 2025 AI চ্যাটবট ডিপসিক R1 মডেল প্রকাশের পরেই রীতিমতো হইচই ফেলে প্রযুক্তি দুনিয়ায়। এটি চ্যাটজিপিটির মতো বা তার থেকে বিস্তর ও নিখুঁতভাবে কাজ করে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা বিনামূল্যের অ্যাপ হিসেবে চ্যাটজিপিটিকে ছাড়িয়ে গেছে ডিপসিক। ডিপসিক কি? ডিপসিক হলো একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি। এটি আবার হেইজ ফান্ড ভিত্তিক কোম্পানি হাই ফ্লায়ার এর অধীনস্থ একটি স্বাধীন প্রতিষ্ঠান। ডিপসিক মূলত AI চালিত চ্যাটবট চালুর মাধ্যমে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। ডিপসিক চ্যাটবট। ডিপসিক জনপ্রিয় হয়ে উঠেছে তার শক্তিশালী AI চ্যাটবট R1 মডেলের জন্য, যা চ্যাটজিপিটির মতোই কাজ করে। মডেলটি
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির MIT লাইসেন্সপ্রাপ্ত একটি ওপেন সোর্স নির্ভর AI প্ল্যাটফর্ম। ওপেন সোর্স হওয়ায় এটি বিনামূল্যে ব্যবহার করা যায় এবং ব্যক্তিগত বা পেশাগত কাজে ব্যক্তির পছন্দ মতো কাস্টমাইজ করা যায়। যদিও এটি গবেষণা এবং উন্নয়নের জন্য বেশি ব্যবহৃত হচ্ছে। ডিপসিক R1 মডেল আপনার সকল প্রশ্নের উত্তর দিতে এবং দক্ষতার সঙ্গে আপনার জীবনের কার্যকর পরামর্শ দিতে সক্ষম। আপনি এটি ব্যবহার করে গল্প, বার্তা বা প্রোগ্রামিং কোড লিখতে পারেন। আপনি প্রায় যে কোনো বিষয়ে ভার্চুয়াল টিউটর হিসেবে এই চ্যাটবট ব্যবহার করতে পারেন। তবে রাজনৈতিক রাজনৈতিক স্পর্শকাতর প্রশ্ন চ্যাটবটটি এড়িয়ে যায়। যেমন ডিপসিকের কাছে 1989 সালের তিয়ানানমেন স্কোয়ার গণহত্যা এবং তাইওয়ানের রাজনৈতিক অবস্থান বিষয়ে কোনো তথ্য পাওয়া যাবে না। উদ্ভাবক লিয়াং ওয়েনফেং ডিপসিকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান। জন্ম চীনের ঝিনজিয়াং শহরের সাধারণ পরিবারে। 2013 সালে হ্যাংঝু ইয়াকেবি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ও 2015 সালে ঝেজিয়াং জিউহাং অ্যাসেট ম্যানেজমেন্ট নামে দুটি সংস্থা প্রতিষ্ঠা করেন। 2019 সালে জুজিন এবং ঝুং দাওয়িকে নিয়ে হাইফ্লায়ার এয়ার প্রতিষ্ঠা করেন, যা 10 বিলিয়ন ইউয়ানের বেশি ব্যবসা করে। 2023 সালে লিয়াং সময়ের চেয়ে এগিয়ে থাকা সবচেয়ে জটিল সমীকরণ AI প্রযুক্তিকে কেন্দ্র করে উদ্ভাবন করেন ডিপসিক। যেভাবে ব্যবহার। ডিপসিক দুইভাবে ব্যবহার করা যায়: সরাসরি ব্রাউজারের মাধ্যমে ও অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে। গুগলে প্রথমে ডিপসিক লিখে সার্চ করুন। মূল লিঙ্কে ক্লিক করলে দুটি অপশন পাবেন। সরাসরি ব্রাউজারের মাধ্যমে ডিপসিক ব্যবহার করতে চাইলে স্টার্ট নাও অপশনে ক্লিক করুন। আর যদি অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে গেট ডিপসিক অ্যাপ অপশনে ক্লিক করুন। আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। সেখান থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে নিন। মোবাইলে অ্যাপটি ইনস্টল হয়ে গেলে লগ ইন করুন। অ্যাপটি মোবাইলে ইনস্টল করতে না চাইলে ওয়েবসাইট থেকে স্টার্ট নাও অপশনে যান, সেখানে লগ ইন অপশন পাবেন। আর যদি আপনার ফোন অথবা পিসিতে ইমেল লগ ইন করা থাকে তাহলে লগ ইন উইথ গুগল অপশন বেছে নিন। যে ইমেল আইডি দিয়ে লগ ইন করতে চান সেটি সিলেক্ট করুন। এরপর কন্টিনিউ ক্লিক করে ঢুকে পড়ুন ডিপসিকে। বন্ধুদের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যেভাবে কথা বলেন ঠিক সেভাবেই ডিপসিকের AI অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আলাপ চালিয়ে বিভিন্ন বিষয় সহজে জেনে নিতে পারেন। বিভিন্ন কোম্পানির আলোচিত কিছু চ্যাটবট। নাম ডিপসিক R1 উন্মুক্ত করা হয় 20 জানুয়ারি 2025। এরপরে চ্যাটজিপিটি 3 মিনি, যা 30 নভেম্বর 2022 এবং 31 জানুয়ারি 2025 এই দুইটি তারিখে উন্মুক্ত করা হয়। জেমিনি উন্মুক্ত করা হয় 21 মার্চ 2023। কুয়েন উন্মুক্ত করা হয় এপ্রিল 2023। গ্রোক 3 17 ফেব্রুয়ারি 2025। আবার নাম হচ্ছে ডিপসিক 17 প্রতিষ্ঠা হচ্ছে 17 জুলাই 2023। প্রতিষ্ঠা করেন লিয়াং ওয়েনফেং। সদর দপ্তর হাংচৌ, ঝেজিয়াং, চীন। এরপরে হচ্ছে আরেকটি হচ্ছে নাম ওপেন AI। প্রতিষ্ঠা হয় 11 ডিসেম্বর 2015। প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান, গ্রেগ ব্রকম্যান সহ আরও অনেকে। সদর দপ্তর সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আর গুগল, দুঃখিত, আমার এখানে আরও ব্যাপার আছে। জেমিনি উন্মুক্ত করা হয় 21 মার্চ 2023। এর আসল নাম হচ্ছে গুগল। এরপর প্রতিষ্ঠা হচ্ছে 4 সেপ্টেম্বর 1998। গুগল প্রতিষ্ঠা হয় 1998 সালে। প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন।
সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আর কুয়েন যে আছে উন্মুক্ত করা হয় এপ্রিল 2023। এর মূল কোম্পানি আলিবাবা ক্লাউড প্রতিষ্ঠা হয় 28 জুন 1999। এই আলিবাবা প্রতিষ্ঠা 28 জুন 1999। এরপরে প্রতিষ্ঠা হয় সেপ্টেম্বর 2009। সদর দপ্তর হাংচৌ, ঝেজিয়াং, চীন। আর ক্রোক 3 এটার উন্মুক্ত করা 17 ফেব্রুয়ারি 2025। নাম XAI। প্রতিষ্ঠাতা 9 মার্চ 2023। প্রতিষ্ঠা আর কোম্পানি হচ্ছে ইলন মাস্ক। প্রতিষ্ঠাতা হচ্ছে ইলন মাস্ক। কি গ্রুপ 3 এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নীতি কৌশল। 20 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বিশ্বের খোলনলচে পাল্টে দেওয়ার মতো একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করেন, যা বিশ্বব্যাপী আলোচিত হয়। তাই এই নিয়ে আমাদের এবারের আয়োজন। প্রথমে আছে ট্রাম্পের শুল্ক নীতি। 1 ফেব্রুয়ারি 2025 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে কানাডা মেক্সিকোর পণ্য আমদানিতে অতিরিক্ত 25% এবং চীনের পণ্য আমদানিতে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেন। এই সংক্রান্ত নির্বাহী আদেশে শুধুমাত্র চীনের উপর 4 ফেব্রুয়ারি 2025 থেকে কার্যকর হয়। এ সংক্রান্ত নির্বাহী আদেশ শুধুমাত্র চীনের উপর 4 ফেব্রুয়ারি 2025 থেকে কার্যকর হয়। নানা সমালোচনার পর ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর উপর প্রস্তাবিত 25% শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেন। প্রতিবেশী দেশ কানাডা থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি হয়। উল্লেখ্য, আমদানিকৃত বা বিদেশি পণ্যের উপর আরোপিত করকে শুল্ক বলে। যে কোনো দেশের প্রতিষ্ঠান বা কোম্পানি বিদেশ থেকে পণ্য আমদানি করলে এই শুল্ক দিতে হয়। চীনের প্রতিক্রিয়া। 4 ফেব্রুয়ারি 2025 চীন ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পণ্যগুলোতে 10 থেকে 15% শুল্ক আরোপ করা হবে, যা 10 ফেব্রুয়ারি 2025 থেকে কার্যকর হয়। সমঝোতা। কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করে নেয়। সমঝোতা অনুযায়ী কানাডা ও মেক্সিকো 1 মাস সময়ের মধ্যে সীমান্তে নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনবে। সমঝোতা অনুযায়ী কানাডা একজন ফ্যান্টানিল যার নিয়োগ দেবে ফ্যান্টানিল জার নিয়োগ দেবে আর মেক্সিকো সীমান্তে 10,000 সৈন্য পাঠাবে। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE। 20 জানুয়ারি 2025 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE নামে একটি সদর দপ্তর প্রতিষ্ঠা করেন। DOGE-র উদ্দেশ্য হল ট্রাম্পের ফেডারেল ব্যয় হ্রাস এবং নিয়ন্ত্রণ মুক্তকরণের এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারি দক্ষতা এবং উৎপাদনশীলতা সর্বাধিক করার জন্য ফেডারেল প্রযুক্তি এবং সফটওয়্যার আধুনিকীকরণ করা। DOGE-র বর্তমান অস্থায়ী প্রধান ইলন মাস্ক। এটির সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত। জন্মসূত্রে নাগরিকত্বের ইতি। 20 জানুয়ারি 2025 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর অবৈধভাবে বাস করা ব্যক্তিদের সন্তানের জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার রদ করেন, কিন্তু মার্কিন ফেডারেল আদালত ট্রাম্পের সেই প্রচেষ্টাকে অবৈধ বলে ঘোষণা করে এবং এই আদেশকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। প্রসঙ্গত, বিশ্বব্যাপী সাধারণত দুইভাবে নাগরিকত্ব দেওয়া হয়। ধরন দুটি হলো জাস সোলাই ও জাস সাঙ্গুইনিস। জাস সোলাই জন্মসূত্রে নাগরিকত্ব বা জাস সোলাই মাটির অধিকার বিশ্বব্যাপী খুব বেশি প্রচলিত রীতি নয়। যুক্তরাষ্ট্রে দাসত্বের কবল থেকে মুক্তি পাওয়া মানুষদের আইনি স্বীকৃতি দিতে সংবিধানের 14তম সংশোধনী গৃহীত হয়। যুক্তরাষ্ট্র বিশ্বের প্রায় 30টি দেশের মধ্যে একটি, যারা নিজ দেশে জন্ম নেওয়া যে কাউকে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব দেয়। জাস সাঙ্গুইনিস জন্মসূত্রে নাগরিকত্বের বিকল্প হলো অভিভাবকের জাতীয়তা বা নাগরিকত্বের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণ করা। জাস সাঙ্গুইনিস রক্তের অধিকার নীতির আওতায় যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেওয়া কোনো ব্যক্তির বাবা মা যদি যুক্তরাষ্ট্রের নাগরিক হন, তাহলে ওই ব্যক্তি নাগরিকত্ব পেতে পারেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার আরেকটি উপায় হলো স্বাভাবিকীকরণ প্রক্রিয়া, যেখানে
যেখানে নির্দিষ্ট আইনি শর্ত পূরণ করতে হয়। গত ১৫০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র জন্মসূত্রে নাগরিকত্ব দিচ্ছে। ১৮৬৮ সালে সংবিধানের ১৪তম সংশোধনী অনুমোদিত হওয়ার পর থেকে এটি কার্যকর রয়েছে। এই সংশোধনীতে বলা হয়, যে কোনো ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন বা এখানে নাগরিকত্ব অর্জন করেছেন এবং এখানকার আইনি অধীনস্থ, তিনি যুক্তরাষ্ট্রের এবং যে রাজ্যে বসবাস করেন তার নাগরিক। ধাতব মুদ্রার উৎপাদন বন্ধ। পেনি হলো যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রার একক। যুক্তরাষ্ট্রের ধাতব ধাতব মুদ্রা $1 শতভাগের 1 ভাগ হলো 1 পেনি। একে 1 সেন্টও বলা হয়। যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রা পেনি উৎপাদন বন্ধের জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯ ফেব্রুয়ারি ২০২৫ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় কমাতে এ উদ্যোগ নেন তিনি। আর্থিক সহায়তা বন্ধ। বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করে যুক্তরাষ্ট্র। ১৬ ফেব্রুয়ারি ২০২৫ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE এই তথ্য জানায়। বন্ধ হওয়া উল্লেখযোগ্য দেশের তহবিল হচ্ছে, যেমন দেশ হচ্ছে মোজাম্বিক। বিষয় হচ্ছে দক্ষতা সম্পন্ন যুবকদের একটি দল গড়ার জন্যে অর্থ $1 মিলিয়ন হিসাব $10 মিলিয়ন। কম্বোডিয়া স্বাধীন কণ্ঠস্বর জোরদার করার জন্য 9.7 মিলিয়ন। ভারত ভোটারদের ভোটদানের জন্য $21 মিলিয়ন। বাংলাদেশ রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী করার জন্য $29 মিলিয়ন। নেপাল আর্থিক ফেডারালিজমের জন্য যা $20 মিলিয়ন। নেপাল জীববৈচিত্র্যের জন্য $19 মিলিয়ন। মানবাধিকার পরিষদ থেকে বিদায়। ৪ ফেব্রুয়ারি ২০২৫ ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে দেশকে বের করে নেওয়ার ঘোষণা দেন। ৪ ফেব্রুয়ারি ২০২৫ ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে দেশকে বের করে নেওয়ার ঘোষণা দেন। ট্রাম্প এর আগে ২০১৮ সালের জুনে মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। পরে জো বাইডেন মানবাধিকার পরিষদের এর আগে ২০১৮ সালের জুনে মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। পরে জো বাইডেন মানবাধিকার পরিষদের প্রতি সমর্থন ফিরিয়ে আনেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতিসংঘের নিয়মিত পরিচালনা বাজেটের ২২% দিয়ে থাকে। যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিয়মিত পরিচালনা বাজেটের ২২% দিয়ে থাকে। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। রিভিয়েরা অব দ্য মিডল ইস্ট। ২ ফেব্রুয়ারি ২০২৫ যুক্তরাষ্ট্রে পৌঁছান নেতানিয়াহু এবং ৪ ফেব্রুয়ারি ২০২৫ সে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণায় গাজাকে খালি করে আবাসন এলাকা বা রিভিয়েরা অব দ্য মিডল ইস্ট নির্মাণের ঘোষণা দেয়। ট্রাম্প গাজা সম্পর্কে বিতর্কিত দাবি করেন মূলত এই ধারণার ভিত্তিতে যে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে হবে, এর জনগণকে সরিয়ে ফেলতে হবে এবং পুনর্গঠন করতে হবে। আইসিসির উপর নিষেধাজ্ঞা। ৬ ফেব্রুয়ারি ২০২৫ ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর আগের মেয়াদেও ট্রাম্প নেদারল্যান্ডসের হেগে আইসিসির কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেন। উল্লেখ্য, ১ জুলাই ২০০২ আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়। প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার। ২০ জানুয়ারি ২০২৫ প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই প্রত্যাহারের মাধ্যমে গত ১ দশকের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহৎ কার্বন নির্গমনকারী দেশটিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টার বাইরে নিয়ে যাওয়া হলো। চুক্তির ২৮ ধারার অনুচ্ছেদ ২ অনুসারে ২৭ জানুয়ারি ২০২৬ থেকে এ বিষয়টি কার্যকর হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ত্যাগ। ২০ জানুয়ারি ২০২৫ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারী ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, WHO ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।
আচ্ছা, পুনরায় গুয়ান্তানামো বে কারাগার প্রস্তুত। ২৯ জানুয়ারি ২০২৫ মার্কিন প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে ৩০,০০০ শরণার্থীকে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর জন্য সেখানে শরণার্থী শিবির তৈরির নির্দেশ দেন। ইতোমধ্যে সম্ভাব্য সেই কয়েদিদের জন্য বড় পরিসরে কারাগারের ধারণ ক্ষমতা বৃদ্ধির নির্দেশও দেওয়া হয় বলে জানান তিনি। কিউবার গুয়ান্তানামো উপসাগরে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি রয়েছে। সেই উপসাগরের উপকূলে একটি দ্বীপে অবস্থান গুয়ান্তানামো বে কারাগারের। ৯/১১ এর পরবর্তী সময়ে জঙ্গিদের আটক রাখতে ২০০২ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এই কারাগার চালু করে। ইউএসএইড পররাষ্ট্র দপ্তরে ইউএসএইড এখন পররাষ্ট্র দপ্তরে। ৩১ জানুয়ারি ২০২৫ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের স্বাধীনতা কেড়ে নিয়ে একে পররাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথা জানায় ট্রাম্প। বিশ্বের বৃহত্তম একক দাতা সংস্থা ইউএসএইড দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক কাজ করে আসছে। এমনকি যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক নেই সেসব দেশেও মানবিক সহায়তা দেয় সংস্থাটি। তবে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে প্রতিষ্ঠিত ইউএসএইড প্রশাসকের পদটিও বিলুপ্ত হয়ে যাবে। প্রতিষ্ঠা। বাম পাশের লোগোটি হচ্ছে ইউএসএইডের। প্রতিষ্ঠা হচ্ছে ৩ নভেম্বর ১৯৬১। পূর্ণরূপ ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। পূর্ববর্তী নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যাডমিনিস্ট্রেশন। সদর দপ্তর ওয়াশিংটন। আচ্ছা, সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, ইউএসএ। প্রতিপাদ্য হচ্ছে ফর্ম ফ্রম দ্য আমেরিকান পিপল। আচ্ছা, ফ্রম দ্য আমেরিকান পিপল অর্থাৎ আমেরিকান পিপলদের পক্ষ থেকে সহায়তা আর কি। প্রতিষ্ঠাতা হচ্ছে জন এফ কেনেডি। সহায়তার ক্ষেত্রসমূহ: দুর্যোগ ত্রাণ, দারিদ্র্য ত্রাণ ও বৈশ্বিক বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা, পরিবেশগত, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়াবলী ও আর্থ-সামাজিক উন্নয়ন। জাতীয় পতাকার আখ্যান: রক্তিম লাল আর গাঢ় সবুজের জাতীয় পতাকা আমাদের গর্ব আর আনন্দের প্রতীক। সবুজের পটভূমিতে উজ্জ্বল লাল বৃত্ত কেবল কোনো আয়তক্ষেত্র নয়, আমাদের হৃদয়ের গভীরে প্রথিত এর অর্থ। যে লাল মিশে আছে শহীদের রক্ত আর সবুজে মিশে আছে দেশের মানুষের জীবনী শক্তি। ২ মার্চ ১৯৭১ বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা প্রথম উত্তোলন করা হয়। এই প্রেক্ষাপটে জেনে নিন জাতীয় পতাকার আখ্যান। পতাকা শব্দের ইংরেজি প্রতিশব্দ ফ্ল্যাগ। এ শব্দটির সমার্থক শব্দ নিশান, ঝান্ডা, ধ্বজা ও কেতন। পতাকা নানাভাবে ব্যবহার করা হয়, যেমন কোনো জাতি, গোষ্ঠী, সম্প্রদায় বা প্রতিষ্ঠান তাদের পরিচায়ক হিসেবে পতাকা ব্যবহার করতে পারে। পতাকার সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে রাষ্ট্রীয় বা জাতীয় প্রতীক হিসেবে। জাতীয় পতাকা হলো একটি প্রতীক যা একটি দেশ বা জাতির প্রতিনিধিত্ব করে। ১৫ জুন ১২১৯ ডেনমার্কে রাষ্ট্রীয় পতাকার প্রচলন ঘটে। ৩ ডিসেম্বর ১৭৭৫ যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে। জাতীয় পতাকার প্রেক্ষাপট: ১৯৬৬ সালের জুনে মোয়াজ্জেম হোসেনের চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসভবনে একটি সভায় প্রস্তাবিত স্বাধীন দেশ বাংলাদেশ এবং সবুজ ও সোনালী রঙের একটি পতাকা দেখানো হয়। এটি ছিল জাতীয় পতাকার প্রথম ধারণা ও প্রাথমিক খসড়া। ১৯৭০ সালে পতাকার দ্বিতীয় খসড়াটি তৈরি করে তৎকালীন ছাত্ররা। দেশের প্রথম পতাকা: ৭ জুন ১৯৭০ ঢাকার পল্টন ময়দানে শেখ মুজিবুর রহমানকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই লক্ষ্যে ছাত্রদের নিয়ে একটি বিশেষ বাহিনী জয় বাংলা বাহিনী মতান্তরে ফেব্রুয়ারি ১৫ বাহিনী গঠন করে
মুজিবকে গার্ড অব অনার দেওয়ার সিদ্ধান্ত নেয়। স্বাধীন বাংলা নিউক্লিয়াস সিদ্ধান্ত নেয় কুচকাওয়াজে শেখ মুজিবকে একটি ব্যাটালিয়ন ফ্ল্যাগ উপহার দেওয়া হবে। সেই পতাকা তৈরির মূল দায়িত্ব তখন দেওয়া হয় কাজী আরেফ আহমেদকে। প্যারেডের একদিন আগে ৬ জুন সন্ধ্যায় কাজী আরেফ ছাত্রনেতা মনিরুল ইসলাম, শাহজাহান সিরাজ ও আসম আব্দুর রবকে নিউক্লিয়াসের পতাকা তৈরির সিদ্ধান্তের কথা জানান। তৎকালীন ইকবাল হলের বর্তমান শহীদ সার্জন জহুরুল হক হল ১১৬ নম্বর কক্ষে তিনি তাদের সঙ্গে কথা বলেন। সবাই মনিরুল এবং রব পতাকার গাঢ় সবুজ ব্যাকগ্রাউন্ডের পরামর্শ দেন আর সিরাজ লাল রঙের প্রস্তাব দেন। আরেফ তখন গাঢ় সবুজের মাঝখানে লাল সূর্যের একটি পতাকা এঁকে সবাইকে দেখান। পরবর্তীতে আরেফ লাল সূর্যের মাঝে বাংলাদেশের একটি সোনালী মানচিত্র যুক্ত করার প্রস্তাব দেন। সিদ্ধান্ত হওয়ার পর গেরিলা যোদ্ধা কামরুল আলম খান খসরু নিউ মার্কেটের অ্যাপোলো শপ থেকে গাঢ় সবুজ ও লাল কাপড় নিয়ে আসেন। এরপর বলাকা ভবনের ৩য় তলায় পাক ফ্যাশনে পতাকা সেলাই করতে দেন তিনি। পাকিস্তানি দর্জি আব্দুল খালেক বাংলাদেশের পতাকা সেলাই করেন। সবুজ লাল পতাকা সেলাই হয়ে গেলে তার ওপর সোনার বাংলার মানচিত্র আঁকার চ্যালেঞ্জ ছিল। এই জন্য ডাকা হয় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের সদস্য শিবনারায়ণ দাসকে। কিন্তু তিনি কেবল মানচিত্রটি রং করতে পারেন, আঁকতে পারেন না। তারপর ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বর্তমানে বুয়েট ছাত্র এনামুল হক ট্রেসিং পেপারে পূর্ব পাকিস্তানের মানচিত্র এঁকে দেন শিবনারায়ণ দাস। ম্যাচের কাঠি দিয়ে মানচিত্রের চারপাশে এঁকে নেন এবং সোনালি রঙে রং করেন। এভাবেই স্বাধীন বাংলাদেশের পতাকার নকশা সম্পন্ন হয়। ৭ জুন শেখ মুজিব জয় বাংলা বাহিনীকে ব্যাটালিয়ন পতাকা উপহার দেন। কমান্ডার আসম আব্দুর রব তা গ্রহণ করেন। পতাকা তৈরির প্রক্রিয়ায় ২২ জন ছাত্রনেতা জড়িত ছিলেন। শিবনারায়ণ দাস ১৬ ডিসেম্বর ১৯৪৬ থেকে ১৯ এপ্রিল ২০২৪ বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার মূল নকশাকার। তার বাড়ি কুমিল্লায়। কামরুল হাসান ২ ডিসেম্বর ১৯২১ থেকে ২ ফেব্রুয়ারি ১৯৮৮ বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার রূপকার। তিনি কলকাতায় তিনজলা গোরস্তান রোডে জন্মগ্রহণ করেন। আসম আব্দুর রব ২ জানুয়ারি ১৯৪৫ জন্মগ্রহণ করেন। ২ মার্চ ১৯৭১ প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। তার জন্ম লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদামে। স্বাধীন বাংলাদেশের পতাকা ১৩ জানুয়ারি ১৯৭২ মন্ত্রিসভার বৈঠকে জাতীয় পতাকা থেকে দেশের মানচিত্র বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। বাংলাদেশের মানচিত্র সংবলিত পতাকা অত্যন্ত জটিল এবং সাধারণ লোকের পক্ষে এর সঠিক নমুনা তৈরি অসুবিধাজনক বিধায় এই পরিবর্তন আনা হয়। একই সাথে সরকার পতাকা থেকে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রং ও তার ব্যাখ্যা সংবলিত একটি প্রতিবেদন তৈরি করার জন্য পটুয়া কামরুল হাসানকে দায়িত্ব দেয়। তার পরিমার্জিত রূপটি বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা। বাংলাদেশের পতাকার রং এ দেশের প্রকৃতি ও তারুণ্যের প্রতীক। বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে শহীদদের রক্তের প্রতীক। ১৭ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশের জাতীয় পতাকার এই নকশা সরকারিভাবে অনুমোদিত হয়। ৪ নভেম্বর ১৯৭২ বাংলাদেশের সংবিধান প্রণয়ন ও গৃহীত হলে আনুষ্ঠানিকভাবে সবুজের বুকে লাল বৃত্তের পতাকাটি জাতীয় পতাকায় পরিণত হয়। জাতীয় পতাকা বিধিমালা ৩১ অক্টোবর ১৯৭২ জাতীয় পতাকা বিধিমালা জারি করা হয়। পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ফ্ল্যাগ রুলস 1972 শিরোনামের এই বিধিমালায় জাতীয় পতাকার রং, আকার ও উত্তোলনের নিয়ম সুনির্দিষ্ট করা ছাড়াও সরকারিভাবে পতাকা উত্তোলনের দিন নির্ধারণ করা হয়। পতাকার আয়তন জাতীয় পতাকা গাঢ় সবুজের রঙের হবে এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে। লাল বৃত্তটি পতাকার দৈর্ঘ্যের ১/৫ ব্যাসার্ধ বিশিষ্ট হবে। পতাকার দৈর্ঘ্যের ৯/২০তম অংশ হতে অঙ্কিত উল্লম্ব রেখা এবং পতাকার প্রস্থের মধ্যবর্তী বিন্দু হতে অঙ্কিত আনুভূমিক রেখার পরস্পর ছেদ বিন্দুতে
বৃত্তের কেন্দ্রবিন্দু হবে। উত্তোলন মহানবীর জন্মদিবস ঈদে মিলাদুন্নবী ২৬ মার্চ, স্বাধীনতা দিবস ১৬ ডিসেম্বর, বিজয় দিবস সরকার কর্তৃক প্রজ্ঞাপিত অন্য যে কোনো দিবসে সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে অবস্থিত কূটনৈতিক মিশন ও কনসুলারে পতাকা উত্তোলন করতে হবে। এছাড়া ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও সরকার কর্তৃক প্রজ্ঞাপিত দিবসে পতাকা অর্ধনমিত থাকবে। অফিসিয়াল বাসভবনে উত্তোলন: যাদের অফিসিয়াল বাসভবনে পতাকা উত্তোলন করা হবে তারা হলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বাংলাদেশের প্রধান বিচারপতি, মন্ত্রীবর্গ, চিফ হুইপ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ, মন্ত্রী, প্রতিমন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ, উপমন্ত্রীবর্গ, উপমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ, বিদেশে অবস্থিত বাংলাদেশ কূটনৈতিক কনসুলার মিশনসমূহের প্রধানগণ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যানগণ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের মোটরযান, জলযান এবং উড়োজাহাজে বাংলাদেশের পতাকা উত্তোলন করবার অধিকারী হবেন। মোটর গাড়ি ও জলযানে পতাকা উত্তোলনের অধিকারী জাতীয় সংসদের স্পিকার, বাংলাদেশের প্রধান বিচারপতি, মন্ত্রীগণ, চিফ হুইপ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, মন্ত্রী, পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ, বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক কনসুলার মিশনসমূহের প্রধানগণ, প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ, উপমন্ত্রী এবং উপমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ রাজধানীর বাহিরে, দেশের অভ্যন্তরে অথবা বিদেশে ভ্রমণকালীন তাদের মোটরযান এবং জলযানে বাংলাদেশের পতাকা উত্তোলনের অধিকারী হবেন। নোট: কেবলমাত্র বা সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি মোটরযান বা জলযানে অবস্থানকালীন সময়ে পতাকা উত্তোলন করা হবে। প্রথম পতাকা উত্তোলন: ১ মার্চ ১৯৭১, ১টা ৫ মিনিটে আসন্ন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। এর প্রতিবাদে ২ মার্চ ১৯৭১ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা সমাবেশে ছাত্রদের পক্ষে পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসুর ভিপি আসম আবু সাইদ মোহাম্মদ আব্দুর রব। সমাবেশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত হলেও চারুকলা ভবনের দক্ষিণ-পশ্চিম পাশের ছাদে পতাকা উত্তোলন করা হয় যাতে সবার চোখে পড়ে। এরপর ৩ মার্চ স্বাধীনতা ইশতেহার পাঠের সময়ও ছাত্র নেতৃবৃন্দ স্বাধীন বাংলাদেশের এই পতাকা উত্তোলন করেন। বহির্বিশ্বে প্রথম উত্তোলন: ১৮ এপ্রিল ১৯৭১ কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হয়। তৎকালীন উপ হাইকমিশনার হোসেন আলী দূতাবাসে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।